হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 14 অঙ্কগুলো নিয়ে পেজ নম্বর 582। তোমরা যদি ফিজিক্যাল সায়েন্সের পিডিএফ নিতে চাও তাহলে 7797151981 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। প্রতিটি মডেল কোশ্চেন পেপার তোমরা মাত্র 1 টাকা করে পেয়ে যাবে। এই পিডিএফ গুলোতে গ্রুপ এ আর গ্রুপ বি যে সমস্ত কোশ্চেন রয়েছে তার উত্তর ব্যাখ্যা রয়েছে, আর সি আর ডি এই দুটো গ্রুপে ম্যাথ রিলেটেড যে সমস্ত কোশ্চেন গুলো রয়েছে তার সমাধান রয়েছে। তাহলে অঙ্ক ক্লাসের অঙ্কগুলো একটু দেখে নাও। প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক 5% হার সুদে x বছরে স্ববৃদ্ধি মূল y টাকা হলে মূলধন। এখানে স্ববৃদ্ধি মূল মানে তোমরা চক্রবৃদ্ধি সুদ হিসেবে করবে না, এটা যেন মাথায় থাকে। যখন বলবে চক্রবৃদ্ধি সুদ তখন আমরা কেবলমাত্র চক্রবৃদ্ধি সুদ করব, না হলে আমরা সরল সুদ হিসেবে করব। দেখো, স্ববৃদ্ধি মূল বলতে হচ্ছে সুদ প্লাস আসল, পি প্লাস আর। পি হচ্ছে কি আসল আর আর হচ্ছে, এটা যেন মাথায় থাকে তোমাদের যে স্ববৃদ্ধি মূল মানে চক্রবৃদ্ধি সুদ নয়। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি, স্ববৃদ্ধি মূল দেখলে আমরা চক্রবৃদ্ধি সুদ হিসেবে করে দিই, তাহলে ভুল হবে। যদি বলে চক্রবৃদ্ধি সুদ তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ হিসেবে করব, আর স্ববৃদ্ধি মূল বলতে হচ্ছে সুদ প্লাস। এখন দেখো কি কি দেওয়া আছে। মূলধন আমাদের বের করতে হবে। মূলধন আমরা ধরে নিচ্ছি পি, আর হচ্ছে সুদ, সময় টি সমান হচ্ছে x বছর, সুদের হার হচ্ছে 5%, ছোট আর সমান হচ্ছে। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর ইজ ইকুয়াল টু হয় পি টি আর বাই হচ্ছে x। ঠিক আছে, আর এর মান প্রথমে আমরা বের করছি। তাহলে আর সমান হচ্ছে পি হচ্ছে আসল, তাহলে পি রাখলাম। সময় হচ্ছে কত দেখো x, তাহলে x। ছোট আর এর মান 5 বাই হচ্ছে x। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাচ্ছি পি x বাই 5 দিয়ে কাটছি, 5 দিয়ে হচ্ছে x। তাহলে পেলাম আর ইকুয়াল, তাহলে এ সমান হচ্ছে পি প্লাস আর সমান পি প্লাস আর এর মান পেলাম px বাই 20। এখান থেকে যদি আমরা পি কমন নিই তাহলে পাচ্ছি 1 প্লাস x বাই, ঠিক আছে, বা আরেকটা লাইন লিখে দিই এখানে। লসাগু যদি করি তাহলে আমরা পাবো নিচে 20 আর উপরে থাকছে 20 প্লাস x। এটা পেলাম এ সুদ প্লাস আসল। এখানে সুদ প্লাস আসল বা স্ববৃদ্ধি মূল কত দিয়েছে y, তাহলে y সমান হচ্ছে y ইজ ইকুয়াল টু হচ্ছে p ইনটু 20 প্লাস x বাই হচ্ছে p এর মান বের করতে হবে। তাহলে p সমান হচ্ছে 20 y বাই নিচে থাকছে 20 প্লাস x। ঠিক আছে, তাহলে p এর মান বের করতে বলেছে মূলধন, তাহলে মূলধন সমান হচ্ছে 20y বাই 20 প্লাস x। অপশন দেখে নাও, সি তে দেখো দিয়েছে 20y বাই x প্লাস 20, তাহলে অ্যানসার হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে অ্যানসার। ঠিক আছে, পরের কোশ্চেন এখানে দিয়েছে যে x কিউব বাই x ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে। এর সমীকরণটির সমাধানগুলি হলো নিচে x। এই সমীকরণটি সিদ্ধ হচ্ছে মানে কি x এর মান কোন সময় 0 হতে পারে না। x এর মান যদি 0 হয়ে যায় তাহলে x কিউব বাই x এর মান কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। 0 বাই কোন সংখ্যা হচ্ছে, নিচে যখন 0 থাকবে তখন তার মান অসংখ্যাত হয়ে যাবে। কিন্তু দেখো এই সমীকরণটির সমাধান চেয়েছে মানে কি, মানে এই সমীকরণটিতে x এর মান কোন সময় 0 হবে না। যদি 0 হয়ে যেত তাহলে সেটা সমীকরণ থাকতো। তাহলে আমরা কি পাচ্ছি, x কাটছে, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু তোমাদের জন্য মাথায় রাখবে। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 1 আর x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। তাহলে অ্যানসার হচ্ছে কি x ইজ ইকুয়াল টু 1 আর x ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। অপশন সি তে দেখো দিয়েছে, অপশন সি হচ্ছে, তাহলে অ্যানসার হচ্ছে অপশন সি। বোঝা গেছে? এটা তাহলে আমাদের মাথায় রাখতে কি হবে কি, এই ফর্মে আমাদের যখনই থাকবে নিচে x থাকবে
তখন আমরা অবশ্যই দেখবো যে এর মান x এর মান নট ইকুয়াল টু হয়েছে। দেখো এখান থেকে যদি আমরা আরেকটা দেখি তাহলে তাহলে তো আমরা এভাবেও করতে পারি x কিউ ইকুয়াল টু হচ্ছে x বা x কিউ মাইনাস x ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা x এর তিনটে মান পাবো। x যদি কমন নিয়ে নিই তাহলে x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। সেখান থেকে পাবো x ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু মাইনাস 1। এখান থেকে আমরা তিনটে মান পাচ্ছি x ইকুয়াল টু 0। এইভাবে যদি আমরা x ইকুয়াল টু 0, 1 আর মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু 0 দ্বারা অবশ্যই সমীকরণটি সিদ্ধ হবে। দেখো x ইকুয়াল টু 0 বসালে সমীকরণটি সিদ্ধ হচ্ছে না, তাহলে এই কেসটা হচ্ছে না। আমরা এই টাইপের অঙ্ক করেছি। x ইকুয়াল টু যদি 1 থাকে তখন অ্যানসার কত হয়? x ইকুয়াল টু 1। কিন্তু যদি x স্কয়ার ইজ ইকুয়াল টু x থাকে তখন তার অ্যানসার হয় কত? দুটো অ্যানসার হয়, x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 1। তোমাদের বইয়ে ছিল এটা, হয়ে গেল। যখনই বাই ফর্মে থাকবে তখনই তোমাদের জন্য মাথায় চলে আসে যে x এর মান কোন সময় 0 হতে পারে না, ব্যাস। তাহলে পরের কোশ্চেন দেখো, দিয়েছে যে PQ এর ত্রিভুজ PQR একটি ত্রিভুজ বলেছে PQR। আর কি শর্ত দিয়েছে বলছে ST সমান্তরাল QR এর সঙ্গে হচ্ছে ST সমান্তরাল, ঠিক আছে হয়েছে। আর দিয়েছে যে PS বাই SQ সমান হচ্ছে 3/5। ছবিতে একটু দেখে নাও, PS বাই হচ্ছে SQ, এই দুটো অনুপাত দিয়েছে 3/5। আর দেওয়া আছে PR সমান হচ্ছে 28 দেওয়া আছে, হয়েছে। তাহলে পিটির দৈর্ঘ্য আমাদের এখান থেকে আমরা থালেসের সূত্র বা থালেস বা থেলাস বলে থালেসের ফর্মুলা থেকে আমরা কি পাই যে PS বাই PQ, PS বাই PQ সমান হয় PT বাই হচ্ছে, ঠিক আছে। এটাও হয় থালেসের উপপাদ্য থেকে যে PS বাই SQ সমান হচ্ছে PT বাই PR। আবার হয় কি, এটা যদি 1, এটা যদি 2 ধরি, একটা হচ্ছে SQ বাই PQ সমান হচ্ছে PR বাই হচ্ছে PR, এটা হয়। টোটাল তিনটে হয়, ঠিক আছে। মেন হচ্ছে এটা PS বাই PQ সমান হচ্ছে PT বাই PR। এখান থেকে এই দুটো অনুসিদ্ধান্ত করা হয়, এটা তোমাদের প্রয়োগে রয়েছে, দেখবে। মেন হচ্ছে যে PS বাই SQ সমান হচ্ছে PT বাই PR, এইখান থেকে বাকি দুটো আসে, বোঝা গেল। এখন দেখো আমরা এটাতে করব, তার কারণ কি? তার কারণ PR দেওয়া আছে। এখন দেখো PS আর PQ আর SQ এর অনুপাতটা দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে PS ইজ ইকুয়াল টু হচ্ছে 3x, হয়েছে, আর SQ ইজ ইকুয়াল টু হচ্ছে 5x। ধরে নিলাম x যেহেতু অনুপাত আকারে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? PQ সমান হচ্ছে 8x। এই ফর্মুলা এখন বসাই, তাহলে PS সমান হচ্ছে 3x বাই PQ সমান হচ্ছে 8x। PT এর মান আমাদের বের করতে হবে। আর PR এর মান দেওয়া আছে 28। এখানে দেখো x কাটছে, 4 দিয়ে কাটি 2, আর এখানে বা PT সমান পাচ্ছি 21 বাই সমান 10.5 হচ্ছে অ্যান্সার। 10.5 দেখো অপশন বি তে দেখো, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। বোঝা গেছে? যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানান। পরের কোশ্চেন দেওয়া আছে 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটার মান আমাদের বা cos 3 থিটা সমান, এই দুইটা ডান দিকে নিয়ে আসছি, তাহলে 1/2 cos 1/2 হয় cos 60 ডিগ্রির মান, তাহলে হাফের জায়গায় বসাচ্ছি cos 60 ডিগ্রি। cos কাটছে, তাহলে পাচ্ছি 3 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 20 ডিগ্রি। 60/3 সমান হচ্ছে 20 ডিগ্রি। অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার কি পাওয়া গেল? অ্যান্সার অপশন সি 20 ডিগ্রি। পরের কোশ্চেন দেখো কি বলেছে যে
এক মুখ খোলা একটি ফাঁপা চোঙের তল সংখ্যা, এক মুখ খোলা রয়েছে, তখন তল সংখ্যা পাবো আমরা দুটি তল, একটি বক্রতল পাচ্ছি আর একটি সমতল। যদি বলেছে দুটি মুখে যদি বন্ধ থাকতো তাহলে কি হতো, দুটি মুখে যদি বন্ধ থাকতো তাহলে আমরা মোট তিনটি তল, আর দুটি মুখে যদি খোলা থাকতো তখন আমরা পেতাম একটি তল। বোঝা গেল? তাহলে তিনটে কেস। দুটো যদি বন্ধ থাকে তাহলে আমরা পাচ্ছি তিনটে তল, একটি যখন খোলা থাকছে তখন পাচ্ছি দুটো, আর যখন দুটোই খোলা থাকছে তখন পাচ্ছি। আর এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর হচ্ছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, দিয়েছে x1 x2 ডট ডট করে চলছে xn। এখানে দেখো একটা কোশ্চেন যে n সংখ্যকের গড় 20, তা n সংখ্যক নয়, n ইকুয়াল টু হচ্ছে 4, n ইকুয়াল টু 4। আচ্ছা, n ইকুয়াল টু 4 একটু তোমরা কোশ্চেনটা একটু দেখে নাও। n ইকুয়াল টু 10 এখানে, ঠিক আছে, n ইকুয়াল টু 4 নয়, n ইকুয়াল টু 10। তাহলে n সংখ্যকের গড় বলতে n ইকুয়াল টু 10, এর সংখ্যকের গড় বলছে 20। বের করতে হবে x1 প্লাস 4 x2 প্লাস 4 x3 প্লাস 4 করে চলছে x10 প্লাস 4 রাশিটি। তাহলে n ইকুয়াল টু 10, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x বার সমান হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস x10 বাই n ইকুয়াল টু হচ্ছে 10, বা এর মান দেওয়া আছে কত, তাহলে এর জায়গায় লাইন লিখে দিই x বার সমান, আর লিখছি না, x বার সমান 20। ঠিক আছে, এখন দেখো এটার গড় আমাদের বের, তাহলে গড় বলতে কি সমষ্টি, x1 প্লাস 4 প্লাস x2 প্লাস 4 প্লাস একবার শেষেরটা লিখছি প্লাস x10 প্লাস 5, মোট 10টি পদ রয়েছে, 5 হচ্ছে 10। ঠিক আছে, সমান আলাদা করছি x1 প্লাস x2 প্লাস ডট 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 x10, ঠিক আছে, বাই 10 একবার করে। এখন দেখো মোট কতগুলো চার থাকে, দেখো মোট পদ সংখ্যা 10টি, তাহলে 10 বার 4 রয়েছে, তাহলে 10 বার 4 যদি হয় তাহলে 10 গুণিত 4, 10 বার যদি 4 থাকে তাতে সমষ্টি যদি করি তাহলে 10 গুণিত 4, আর নিচে 10টা থাকবে। ঠিক আছে, একটা লাইন তোমরা এভাবে করতে পারো, তোমরা যদি বুঝতে না পারো তাহলে এভাবেও করতে পারো, x2 প্লাস ডট 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 প্লাস xn। দেখো মোট 10 বার 4 রয়েছে, তাহলে 10 গুণিত 4, ঠিক আছে, আর নিচে থাকছে কত 10। এরপর আলাদা করা হচ্ছে, এটা কি x বার প্লাস 10 10 কাটছে সমান 4, x বার সমান কত দেওয়া আছে 20, তাহলে 20 প্লাস 4 সমান হচ্ছে কত 24 হচ্ছে অ্যান্সার। অপশন ডি তে দেখো দিয়েছি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। বোঝা গেল? অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, এর দেখের কোশ্চেন সপ্তমী, সপ্তমী তা না বলেছে সোনার দাম বছরে 100% করে বৃদ্ধি পায়, তাহলে প্রতি বছর 100% করে। বলছে 3 বছর পর সোনার দাম কত গুণ হবে, কত গুণ হবে মানে আগের কত। আমরা ধরে নিচ্ছি প্রথমে সোনার দাম ছিল p টাকা, প্রতি বছর 100% হারে বাড়ছে, তাহলে 3 বছর পর কত হচ্ছে আমরা দেখি, তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে p হচ্ছে বর্তমান, প্রতি বছর বাড়ছে 100, তাহলে আর এর মান ছোট আর এর মান হচ্ছে 100, নিচে 100, সময় হচ্ছে 3, তাহলে সমান p ইনটু, দেখো 100 100 কাটছে 1 প্লাস 1 তার কিউব সমান হচ্ছে p ইনটু 2 এর কিউব, একবার করে দিলাম 2 এর কিউব হচ্ছে 8 সমান হচ্ছে 8। তাহলে 3 বছর পর মূল্য হচ্ছে আগে ছিল কত p, তার কত গুণ 8 গুণ, তাহলে অ্যান্সার হচ্ছে কত 8 গুণ। পরের কোশ্চেন কি বলেছে দেখো, যে x প্রপোর্শনাল টু y আর x প্রপোর্শনাল টু z হলে x প্লাস y প্লাস z, এখান থেকে ধ্রুবক নিয়ে নাও, ব্যাস x ইজ ইকুয়াল টু k1 ইনটু y, ব্যাস হয়ে গেল। তারপর এখান থেকে যদি আমরা ধ্রুবক নিয়ে নিই তাহলে কি পাচ্ছি দেখো, x সমান হচ্ছে k2 ইনটু। এখন দেখো তোমরা দুভাবে করতে পারো, যে z এর মান আর x y এর মান বের করতে পারো, বা এটা যদি আমরা 1 নম্বর আর 2 নম্বর করি, যে দুটো যোগ করে দিল সমস্যা, আমরা x y আর z এর মান বের করছি, তাহলে y ইজ ইকুয়াল টু কি হচ্ছে k1 হয়েছে, z সমান হচ্ছে 1 বাই k2 ইনটু। এরপর আমরা বের করছি y প্লাস, তাহলে y প্লাস z সমান কত হবে 1 বাই k1
x প্লাস 1/k2 ইন্টু x সমান কত হচ্ছে? দেখো এখান থেকে কমে যাচ্ছে কি x 1 প্লাস k1 প্লাস 1/k2 হয়েছে। এর জায়গায় আমরা ধরে নিচ্ছি k ইন্টু x হয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি? x প্লাস z প্রপোর্শনাল টু, তাহলে অ্যান্সার হচ্ছে কি? পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। ছবি আঁকলে বুঝতে পারবে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেনি, তাহলে মোট স্পর্শকের সংখ্যা হবে কটা? 4টা। এইভাবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে কি 4টি। এখান থেকে আরেকটি কোশ্চেন দেয় যে এই 4টি স্পর্শকের মধ্যে কতগুলি সরল সাধারণ স্পর্শক আর কতগুলি তির্যক। তাহলে এই 4টির মধ্যে সরল সাধারণ স্পর্শক হচ্ছে 2টি আর তির্যক সাধারণ স্পর্শক হচ্ছে, তাহলে 2টি হচ্ছে সরল আর হচ্ছে 2টি হচ্ছে তির্যক। বোঝা গেল? এখন তাহলে তির্যক আর সরল কি? সরল সাধারণ স্পর্শক হচ্ছে স্পর্শকের একই দিকে যখন বৃত্তগুলো থাকবে তখন সেটি হচ্ছে সরল সাধারণ, এটি হচ্ছে সরল সাধারণ। তির্যক কি? স্পর্শকের বিপরীত দিকে যখন বৃত্ত দুটি থাকবে তখন সেটি বলা হচ্ছে কি তির্যক। বোঝা গেল? এর সঙ্গে আর দুটো কোশ্চেন তোমাদের জুড়ে দিই। যদি বলে যে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে স্পর্শকের সংখ্যা, তখন স্পর্শকের সংখ্যা হবে 3। এই 3টি স্পর্শকের মধ্যে 2টি থাকছে, এই দুটো, এটা আর এটা, এই দুটি হচ্ছে সরল, ঠিক আছে, আর এটা হচ্ছে। বোঝা গেল? এরপর যদি কোশ্চেন হয় যে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে স্পর্শকের সংখ্যা কত? তখন স্পর্শকের সংখ্যা হবে, আর সেটি হবে কি সরল সাধারণ। এগুলো তোমরা মাথায় রাখবে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণের মধ্যে একটি কোণ 30 ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণটি ষষ্ঠিক পদ্ধতিতে, মানে একবার ইজি, জাস্ট এখানে একটা ভাষা যোগ করেছে ষষ্ঠিক। ষষ্ঠিক মান মানে কি? ডিগ্রিতে। দেখো সমকোণী ত্রিভুজ বলেছে, সমকোণী ত্রিভুজ বলতে একটি কোণ 90 ডিগ্রি পেয়ে গেল, একটি কোণ 90 ডিগ্রি, আরেকটি কোণ বলেছে 30 ডিগ্রি, তার আরেকটি কোণ কত হবে? 60 ডিগ্রি। জাস্ট এখানে ভাষাটা বলেছে ষষ্ঠিক, এটাই সমস্যা হতে পারে। তাহলে অ্যান্সার কত হবে? 60। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙে সমগ্রতলের ক্ষেত্রফল ও উচ্চতা যথাক্রমে এখানে দিয়েছে। সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে কত? 4 পাই, আর উচ্চতা দিয়েছে 4 সেমি হলে চোঙটির ব্যাস। এই ভাষাগুলো ভালো করে দেখবে, ব্যাস আর ব্যাস, এটাই প্রচুর ভুল হয়, এটা কিন্তু তোমাদের জন্য মাথায় রাখবে। ব্যাস বলেছে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ব্যাস কি বলেছে, লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের, লম্ব বৃত্তাকার চোঙ, তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? 2 পাই RH প্লাস 2 পাই হয়েছে, যেখানে আর হচ্ছে কি, আর হচ্ছে ব্যাসার্ধ, আর এই হচ্ছে উচ্চতা, ব্যাস হয়ে গেল। এখন এখান থেকে কোসানসার আমরা করে দিতে পারি 2 পাই RH প্লাস 2 পাই R স্কয়ার সমান হচ্ছে, দিয়েছে দেখো 24 পাই। 24, এখান থেকে কমন কি যাচ্ছে? কমন যাচ্ছে 2 পাই, 2 পাই আরেকটা আর কমন যাচ্ছে, আরটা পরে লিখছি, তাহলে H প্লাস R আর এখানে একটা R সমান হচ্ছে 24। এখানে কাটাকাটি কি পাই পাই গেল, আর 2 12 হচ্ছে 24। এইচ এর মানটা বসিয়ে দিই যেহেতু দেওয়া আছে, তাহলে এইচ এর মান হচ্ছে কত? 4, তাহলে 4 প্লাস R ইনটু R সমান হচ্ছে 12, বা R স্কয়ার প্লাস 4R, আর ওকে এই পাশে নিয়ে আসি, তাহলে -12 ইজ টু উৎপাদক বিশ্লেষণ করলে আমরা কি পাবো? উৎপাদক। আর এখন তোমরা বড় হয়ে গেছো, একবার লিখে দিলাম R প্লাস 6 ইনটু R মাইনাস, এটা উৎপাদক বিশ্লেষণ করলে আমরা, ঠিক আছে। বা এখান থেকে আমরা আর এর মান পাচ্ছি -6, এবারে দেখো আর তো ঋণাত্মক হতে পারে না, তাহলে -6 হচ্ছে না, তাহলে হচ্ছে কত? R ইকুয়াল টু 2, আর ইকুয়াল টু 2, আর হচ্ছে কি ব্যাসার্ধ, চেয়েছে কি ব্যাস, তাহলে 2 ইনটু
2 সমান হচ্ছে 4/7 হয়ে গেল। পরের কোশ্চেন দেখো 6 দাগে। এই টাইপের কোশ্চেনও পরীক্ষায় আসে। সমস্ত কোশ্চেন ভালো করে দেখবে, দেখো কমনের চিন্তা ভাবনা রাখো না, এমন প্র্যাকটিস করো যাতে যে যা কোশ্চেন থাকলো আমরা জানি, এটা তোমাদের মাথায় জানি যেমন টাইপের কোশ্চেন যা আমরা করতে পারবো। বলেছে এই তথ্যে 38 না থাকলে মধ্যমার মান ড্যাশ বৃদ্ধি। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে 38 থাকলে মধ্যমা কত হচ্ছে আর 38 না থাকলে। তাহলে মধ্যমা বের করার জন্য আমাদের কি করতে হয়, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়, এটা প্রথম কাজ। তাহলে প্রথম কাজ মানের ঊর্ধ্ব। তাহলে সব থেকে ছোট কত রয়েছে এখানে 36, তাহলে 36, তারপর 37, তারপর 37 এর পর হচ্ছে 38, 38 এর 37 হয়ে গেল, 37 38 দাগ দিয়ে করি তাহলে ভুল হবে না, 38 হলো। এরপর 38 এর পর রয়েছে 40, 40 এর পর রয়েছে 42, 42 এর পর রয়েছে 44, আর 44 এর পর রয়েছে, ঠিক আছে, মানের ঊর্ধ্বক্রমে আমাদের সাজানো। তারপর আমরা দেখবো n, ওতে মোট কতগুলো, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে n হচ্ছে কি অযুগ্ম। অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হচ্ছে n বাই 1/2 হয়েছে। তাহলে একবার করে দিলাম 7 থেকে 8, তাহলে 4তম হয়েছে। 4তম পদ কত রয়েছে দেখো 1 2 3 4, তাহলে 40 হচ্ছে মধ্যম যখন n ইকুয়াল টু হচ্ছে 7, অর্থাৎ যখন 38 আছে। এরপর বলছে 38 না থাকে, তাহলে 38 যদি না থাকে এটা নাই, তাহলে এখন আমরা পদ সংখ্যা কত পাচ্ছি, n ইকুয়াল টু 6, 7 ছিল একটা থাকছে না, তাহলে হচ্ছে 6, 6 কি যুগ্ম সংখ্যা, তাহলে যুগ্মর ক্ষেত্রে মধ্যমা সমান কি হবে, মধ্যমা সমান হচ্ছে n বাই 2 তম পদ প্লাস n বাই 2 প্লাস 1 তম পদ বাই 2, তাহলে 6, তাহলে 3 তম পদ প্লাস 4 তম বাই 2। এখানে দেখো 3 তম পদ 1 2 3, তাহলে 40, আর 4 তম পদ 42 বাই হচ্ছে, তাহলে 40 আর 42 ভুল লিখলাম। এখানে দেখো 40 আর 41, 40 আর 42, ঠিক আছে। তাহলে 40 আর 42 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 83 বাই 2 সমান হচ্ছে 38। যখন থাকছে না তখন মধ্যমা হচ্ছে 41, যখন 38 ছিল তখন মধ্যমা হচ্ছে 40, তাহলে মধ্যমা বৃদ্ধি, 41 মাইনাস 40 সমান হচ্ছে 1, তাহলে 1 হচ্ছে। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন 57 বলেছে অংশীদারি কারবারে মূলধন স্থির থাকলে লাভ সময়ের সঙ্গে সমানুপাতে থাকে। এই কেন গুলো তোমরা কিন্তু মাথায় রাখবে যে কেন। দেখো যে অংশীদারি কারবারের ক্ষেত্রে যদি আমরা দেখি কি কি থাকে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, একটা নির্দিষ্ট সময় থাকে, আর লাভ হলো। তাহলে কোনো শর্ত যদি না দেয়া থাকে তাহলে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সবসময় বললাম, যদি কোনো শর্ত দেওয়া না থাকে তাহলে লাভের অনুপাত আর মূলধনের অনুপাত। এখন দেখো মূলধনের পরিমাণ, মূলধনের পরিমাণ হচ্ছে সেটি যেটা হচ্ছে যে পরিমাণ টাকা কোনো ব্যবসায় নিয়োজিত করে ইনটু যে সময়ের জন্য নিয়োজিত, আমরা যদি ধরে নিই যে পি পরিমাণ টাকা টি টাইমের জন্য নিয়োগ করছি, তাহলে তার মোট মূলধনের পরিমাণ হচ্ছে, তাহলে মোট মূলধনের পরিমাণ হচ্ছে যে পরিমাণ টাকা ব্যবসায় নিয়োজিত করছে ইনটু যে সময়, এটা হচ্ছে তার মূল। এখন বলেছে দেখো মূলধন স্থির, মূলধন স্থির বলতে পিটা হচ্ছে স্থির, তাহলে কি বললাম মূলধন হচ্ছে মূলধনের অনুপাত হচ্ছে লাভের অনুপাতের সঙ্গে সমান। এখন পিটা স্থির, তাহলে পিটা নির্ভর করছে পি এর উপর নির্ভর করছে কি লাভ, তার কারণ কি মোট মূলধন লাভের সঙ্গে সমান, তাহলে পি আর পি নয় টি আর হচ্ছে লাভ দুটো পরস্পর সমানুপাতিক, এখানে দিয়ে সমানুপাতিক তাহলে হচ্ছে। এরপর দেখো কি কোশ্চেন বলছে যে ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক কনসেপ্ট তোমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি ক্রমিক সমানুপাতিক।
এবিসি ক্রমিক সমানুপাতি আমরা বলবো, এবিসি কে আমরা ক্রমিক সমানুপাতি তখন যখন এ ইজ টু বি সমান হচ্ছে বি ইজ টু সি। এই কন্ডিশন যদি হয় তাহলে আমরা বলবো যে এবিসি ক্রমিক সমানুপাতি। এখন দেখি আমরা যে এক্স স্কোয়ার ওয়াই ইজ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ টু এক্স ওয়াই, এই দুটো মান যদি সমান হয়ে যায় তাহলে পরস্পর ক্রমিক সমানুপাতি। দেখো কাটাকাটি যদি করে দেখো এক্স স্কোয়ার কাটছে ওয়াই আর ওয়াই স্কোয়ারের মধ্যে একটা ওয়াই থাকছে সমান হচ্ছে 1:1। এখান থেকে কি পাচ্ছি দেখো একটা এক্স আর এখানে ওয়াই স্কোয়ার ওয়াই, তাহলে এখানে থাকছে কত এক্স স্কোয়ার, এই দুটো সমান নয়, অতএব এটা ক্রমিক সমানুপাতি নয়। হচ্ছে কি বোঝা গেল? পরের কোশ্চেন, যে দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্বের যোগফল ব্যাসার্ধদ্বয়ের যোগফল থেকে বেশি হলে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে। ভালো করে দেখো কি বলতে চাইছে। বলেছে যে কেন্দ্রদ্বয়ের যোগফল ব্যাসার্ধদ্বয়ের যোগফল থেকে যদি বেশি হয়, এগুলো একটু কনসেপ্টটা জানতো। এটার যোগফল, ঠিক আছে, এইটা বলেছে যে ব্যাসার্ধ যদি r1 আর এটা যদি r2, এই দুটো যোগফল r1 প্লাস r2, এই যোগফলটা বেশি হবে বলেছে। আর হচ্ছে কেন্দ্রদ্বয়ের যোগফল ব্যাসার্ধ কেন্দ্রদ্বয়ের যোগফল, এটা কেন্দ্রদ্বয়ের যোগফল হচ্ছে এটা। আমরা যদি এটা সি আর এটা যদি ডি ধরি, সিডি গ্রেটার দেন বলেছে r প্লাস r1 প্লাস, তাহলে কি কোন সময় ছেদ করবে? এই ডিসটেন্সটা যদি বেশি হয় তাহলে কোন সময় ছেদ করবে না। কখন ছেদ করবে? তাহলে এই দুটো যখন সমান হবে সেই সময় বা কম, ছেদ তখনই করবে যখন কেন্দ্রদ্বয়ের সমষ্টি আর ব্যাসার্ধদ্বয়ের সমষ্টির সঙ্গে সমান হবে বা তার থেকে। তাহলে অ্যান্সার হচ্ছে কি কোশ্চেন দেখো কি বলেছে, হলে যে cos 3 থিটার মান আমাদের দেখতে হবে, এখানে দিয়েছে হাফ। কিভাবে করব? দেয়া আছে 2 sin 2x প্লাস 5 tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান আমরা জানি কত 1 হয়, তাহলে এর জায়গায় একবার বসে দিলাম, তাহলে বা sin 2x প্লাস 5 ডিগ্রি সমান হচ্ছে 1/2। এই রুটটাকে আমরা ডান দিকে নিয়ে আসছি, 1/√2 হয় sin 45 ডিগ্রি, তাহলে 1/√2 জায়গায় বসাচ্ছি sin, বা এবার sin কাটছে, তাহলে 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 45, বা 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 50 বুঝতে পারবো। তাহলে 5 আছে আর এই পাশে 45 আছে, বিয়োগ করলে আমরা কত পাবো 40, বা x সমান হচ্ছে x এর মান পেয়ে গেলাম 20। বের করতে হবে কি cos 3x, তাহলে x এর মান পেয়ে গেলাম 20, তাহলে cos 3x সমান হচ্ছে 20 দিয়ে গুণ করলে হচ্ছে কত 60। cos 60 এর মান হয় 1/2, cos 60 এর মান হয় 1/2, তাহলে এখানে দিয়েছে কত 1/2, তাহলে এটা হবে কি 70, তাহলে এটার অ্যান্সার হচ্ছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি গোলককে সমান 4টি টুকরো করলে প্রতিটি টুকরের আয়তন হবে বাই r। গোলকের আয়তন আমরা কি জানি 4/3 বাই r, এটাকে 4 ভাগে ভাগ করছে ভাজিত 4, তাহলে 4টা কেটে যাচ্ছে, এক্ষেত্রে বাই r কি হবে প্রতিটি ভাগের দৈর্ঘ্য, তাহলে এখানে দিয়েছি কি প্রতিটি টুকরোর দৈর্ঘ্য বাই r কি, তাহলে এটা হচ্ছে কি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে একটি তথ্যের সংখ্যাগুরু মান হলো ক্ষুদ্রতম পরিসংখ্যা বিশিষ্ট মান, এটা হবে, এটা হচ্ছে বৃহত্তম, যার পরিসংখ্যা সব থেকে বেশি বা বড় হয় সেটি হয়। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।